আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী সবার প্রতি শুভকামনা রইল। একটি দীর্ঘ বিরতির পর আবারও চলে আসলাম তোমাদের কাছে। লাস্ট টাইম আমরা চ্যাপ্টার 1, 2 এবং চ্যাপ্টার 3 কভার করেছিলাম। আজকে ইনশাআল্লাহ অধ্যায় 4 থেকে স্টার্ট করব। তো আমাদের অধ্যায় 4 এর নাম হলো আর্থিক বিশ্লেষণ এবং এটার আন্ডারে দুটি পার্ট আছে। একটি হলো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালিসিস বা নগদ প্রবাহ বিবরণী, যেটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তোমরা যারা দেখোনি একটু কাইন্ডলি প্লেলিস্ট থেকে দেখে নিবা। এবং আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ তার পরবর্তী অংশ, ব্রেক ইভেন অ্যানালিসিস। ওয়েল, শুরু করছি। সো ব্রেক ইভেন পয়েন্ট আসলে কি? ব্রেক ইভেন পয়েন্ট হলো একটা পয়েন্ট যেখানে অর্গানাইজেশনের লাভও হয় না, ক্ষতিও হয় না। অর্থাৎ যদি সহজ করে বলি, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা পয়েন্ট যে পয়েন্টে অর্গানাইজেশনের লাভ ক্ষতি জিরো অবস্থায় থাকে। অর্থাৎ নাইদার এনি প্রফিট নর এনি লস, তারা কোনো প্রফিটও আর্ন করতে পারে না, কোনো লসও ইনকার হয় না। দেখো তো এটাকে আমরা যদি একটু ঘুরিয়ে বলি, এভাবে বলতে পারি কিনা, আয় আর ব্যয় সমান হয়। দেখো তো কেন বললাম, কারণ আমরা কি জানি, আয় থেকে ব্যয়টা বাদ দিলে আমরা আইদার লাভ পাই অর ক্ষতি পাই। তো আমার যদি আয় আর ব্যয় সমান হয় তাহলে আমার লাভও হবে না, ক্ষতিও হবে না। তার মানে ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে অর্গানাইজেশনের আয় এবং ব্যয় সমান হয়। দেখো তো আমি এটাকে আরেকটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি, এমন একটা পয়েন্ট যেখানে নিট লাভ জিরো হয়। কারণ আমি আগেই বলেছি কোনো লাভ হয় না, তো লাভ না হওয়া মানে কি, নিট লাভটা জিরো জিরো হবে। এটাকে কেউ একটু কমপ্লেক্স করে বলতে পারে কর পূর্ব নিট লাভ জিরো হয়, কেউ বলতে পারে কর পরবর্তী নিট লাভ জিরো হয়। হোয়াট এভার, তোমরা মাথায় রাখবে নিট লাভটা অলওয়েজ জিরো হবে। সো ব্রেক ইভেন পয়েন্ট এমন একটা ইন্টারসেকশনের পয়েন্ট বা এমন একটা বিন্দু বা এমন একটা স্পেসিফিক পয়েন্ট বা এমন একটা ইউনিট যেখানে পৌঁছালে অর্গানাইজেশনের লাভও হয় না, ক্ষতিও হয় না। সো আমরা একটু ফর্মুলাটা দেখি। আমি একটু শর্টকাটের জন্য ইংলিশে লিখলাম বিইপি, মানে ব্রেক ইভেন পয়েন্ট, যেটার উপরে থাকবে স্থায়ী ব্যয় বা ইংলিশে বললে ফিক্সড কস্ট। ওয়েল, স্থায়ী ব্যয় হলো সেই ধরনের ব্যয় যেগুলা প্রোডাকশনের সাথে ওঠানামা করে না। যেমন ধরো করোনার টাইমে আমাদের অনেক অর্গানাইজেশন বা অনেক ম্যানুফ্যাকচারিং ফার্ম বন্ধ রাখতে হয়েছিল। সো যখন তারা বন্ধ রেখেছে, তারা তো প্রোডাকশনের কাজ চালাতে পারেনি, প্রোডাকশন করতে পারেনি, কিন্তু ভাড়ার কথা চিন্তা করো, ভাড়া কি দিতে হয়েছে। কারণ সে তো বাড়িওয়ালাকে যা বলতে পারবে না যে আমি প্রডিউস করি নাই সো আমি টাকা দিব না। ব্যাপারটা এরকম যে আমি প্রডিউস করি বা না করি, ভাড়াটা আমাকে দিতেই হবে, এটা ফিক্সড। সো এটাকে বলা হয় হলো স্থায়ী ব্যয়, যেটা প্রোডাকশনের সাথে ওঠানামা করে না, অর্থাৎ প্রোডাকশন বাড়া বা কমার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এরপরে হলো একক প্রতি বিক্রয় মূল্য, বা যেটাকে আমরা বলি এসপি, সেলিং প্রাইস পার ইউনিট। অর্থাৎ তুমি যে প্রোডাক্টটা প্রডিউস করলা, সেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট তুমি মার্কেটে যে দামে বিক্রি করবা সেটাকে বলা হয় একক প্রতি বিক্রয় মূল্য। আরেকটা হলো একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, বা যেটাকে আমরা ইংলিশে বলি ভিসি, ভ্যারিয়েবল কস্ট। এটা হলো এমন এক ধরনের খরচ বা ব্যয় যেটা প্রোডাকশনের সাথে ওঠানামা করে, মানে প্রোডাকশনের সাথে প্রপোর্শনেটলি বাড়তে থাকে। যেমন তুমি একটা মার্কার প্রডিউস করবা, একটা মার্কার প্রডিউস করার জন্য তোমার 5 টাকার কালি দরকার, মানে ইঙ্ক। সো একটা মার্কার প্রডিউস করতে গেলে তোমার 5 টাকার কালি লাগবে। এখন তুমি যদি দুইটা মার্কার প্রডিউস করতে যাও, তোমার কালি লাগবে 10 টাকার। তিনটা মার্কার প্রডিউস করলে লাগবে 15 টাকা। সো যতগুলা মার্কার বাড়তে থাকবে, প্রতি মার্কারে তোমার 5 টাকা করে কালি বেড়ে যাচ্ছে। এটাকে বলা হয় কাঁচামাল।
সো এই যে কাঁচামালের যে ব্যয়টা এটাকে আমরা বলি হলো পরিবর্তনশীল ব্যয়, কারণ এটা প্রোডাকশনের সাথে সাথে প্রপোর্শনেটলি ওঠানামা করে। সো ব্রেক ইভেন পয়েন্টটা হলো এমন একটা পয়েন্ট যেখানে আসলে আমার প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সমান হয়ে যায় বা কোনো লাভ ক্ষতি হয় না। এই ব্রেক ইভেন পয়েন্ট যে ফর্মুলাটা, এটাকে আমরা ইউনিটে প্রকাশ করতে পারি, এটাকে আমরা টাকাতে প্রকাশ করতে পারি। এখন যে ফর্মুলাটা দেখালাম এটা হলো ইউনিটের। লেটস সে আমি ক্যালকুলেট করার পরে আমার রেজাল্ট আসলো 1000 ইউনিট। এটার মানে হলো, এই যে একটু আগে বললাম তুমি মার্কার প্রডিউস করো, তার মানে হলো তুমি একটা মার্কার প্রডিউস করে বাজারে বিক্রি করতে যেতে চাচ্ছ, তার আগে তুমি ক্যালকুলেট করলা যে 1000 মার্কার্স বিক্রি করলে তোমার মার্কারের পেছনে যে খরচ হয়েছে প্লাস তোমার এই যে অর্গানাইজেশনের রেন্ট বা স্যালারি মানে ফিক্সড যে কস্টগুলা বেয়ার করছো, সব খরচ বাদ দেওয়ার পরে তোমার আয় ব্যয় সমান হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি? যদি 1000 ইউনিটের কম বিক্রি করতে পারো তুমি, তার মানে কি তুমি লসে থাকবা, কারণ তুমি তোমার টাকা তুলে আনতে পারতেছো না। আর যদি 1000 ইউনিটের চেয়ে বেশি বিক্রি করতে পারো তাহলে তুমি প্রফিটে থাকবা। সো এই 1000 ইউনিটটা হলো আমার ইন্টারসেকশনের একটা পয়েন্ট যেখানে আসলে আমার লাভ আর ক্ষতিটা জিরো থাকতেছে। সো এটাই হলো ব্রেক ইভেন পয়েন্টের বেসিকটা, যে ব্রেক ইভেন পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেখানে লাভ আর ক্ষতিটা সমান হয়ে যায়, অর্থাৎ প্রতিষ্ঠানের কোনো লাভ থাকে না, আয় ব্যয় ইকুয়াল হয়ে যায়। ফাইন, এখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট দেখলাম একটু আগে ফর্মুলাটা, এখন আমরা ব্রেক ইভেন পয়েন্ট টাকাটা দেখব। টাকাটা খুবই সিম্পল। টাকাটা হলো আমরা যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করেছিলাম সেই ইউনিটটাকে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দিয়ে গুণ দিলেই তুমি টাকাটা পেয়ে যাবা। যেমন আমরা বের করেছিলাম কি 1000টা মার্কার লাগবে, এবং আমি ক্যালকুলেট করে মানে আমি ডিটারমিন করেছি বা ক্যালকুলেট করে বের করেছি একটা মার্কার আমি বিক্রি করতে পারবো 60 টাকায়। সো 60,000 টাকা সেল হলেই আমি আমার ব্রেক ইভেনে পৌঁছে যেতে পারবো। সো ভেরি সিম্পল, ব্রেক ইভেন কমপ্লেক্সের কোনো জায়গা নাই। ব্রেক ইভেন হইলো এমন একটা ইউনিট বা এমন একটা পয়েন্ট বা এমন একটা বিন্দু যেখানে তোমার আয় ব্যয় সমান হয়। সো এটাকে ইউজুয়ালি ব্রেক ইভেন বলতে আমরা ইউনিটটাকেই ইন্ডিকেট করি, বাট তোমাদের এইচএসসি লেভেলে যদি বলা হয় যে ব্রেক ইভেন পয়েন্ট বের করো, ইউনিট বা টাকা কিছু মেনশন না করে, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু কষ্ট করে ফার্স্টে ইউনিট করে দেন টাকাটাও বের করে দেখাতে হবে। আর যদি টিচার কোয়েশ্চেনে ডিরেক্টলি বলে দেন যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে বের করো, তাহলে তো আলহামদুলিল্লাহ ইউনিট বের করবা। আর যদি বলে যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করো, তাহলে কি করবা? তাহলে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলা আছে কেন? কারণ ইউনিট না বের করে টাকা বের করা যায় না। হ্যাঁ, টাকা বের করার ডিরেক্ট একটা ফর্মুলা আছে, বাট ওইটা যে তুমি সবসময় ইউজ করতে পারবা তার ইনসিওরিটি আমি দিতে পারছি না, কারণ এক্স্যাক্টলি ওই ডেটাগুলো না থাকলে তুমি সরাসরি ফর্মুলাটা বের করতে পারবা না। সো ব্যাপারটা এরকম যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করতে বলে আগে তোমাকে ইউনিট বের করতে হবে, দেন তোমাকে টাকা বের করতে হবে। ওকে, এখন আরেকটা কনসেপ্ট নিয়ে আমি কথা বলবো। আমি সরি আমি একটু ইংলিশে লিখছি, বাট এগুলার বাংলাও একই। আসলে একটা লং টাইম ধরে না লেখার কারণে যেটা হয়েছে যে লেখাগুলো লিখতে একটু প্রবলেম হয়। সো এই জন্য আমি একটু ইংলিশে লিখলাম, বাট এগুলোর বাংলা সেমই, যেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। বাংলাতেও বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন, বা তোমরা অ্যাকাউন্টিং এ একটা ডিফারেন্ট টার্ম পড়তে পারো, আমি সেটা বলছি না এখন, কারণ এটা অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে গিয়ে তোমরা জানতে পারবা। ওকে ফাইন, কন্ট্রিবিউশন মার্জিনটা কি আসলে? দেখো, আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট ফর্মুলা করেছিলাম আমরা তিনটা জিনিস পেয়েছিলাম। একটা পেয়েছিলাম ফিক্সড কস্ট, একটা ভ্যারিয়েবল কস্ট, একটা সেলিং প্রাইস। যেখানে আমরা কি করছিলাম, ফিক্সড কস্টটাকে ডিভাইড করছিলাম কি দিয়ে? সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। এখন এই যে অংশটা আছে সেলিং প্রাইস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, এই জায়গাটার মানে এটার যে রেজাল্টটা, এটা কি বলা হয়? কন্ট্রিবিউশন মার্জিন। অনেকের কোয়েশ্চেন হতে পারে যে কন্ট্রিবিউশন মার্জিনটা আসলে সিম্পলি বললে কি বোঝায়? সিম্পলি বললে তুমি এভাবে চিন্তা করো, একটা প্রোডাক্ট প্রডিউস করতে তোমার কত খরচ হচ্ছে, ওই প্রোডাক্টটা তুমি মার্কেটে কত দামে বিক্রি করতে পারছো, এই দুইটার ডিফারেন্সটাই হলো কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট প্রডিউস করতে পারতেছো লেটস সে 50 টাকায়, এই মার্কারের এক্সাম্পলে আসি আমরা,
প্রোডিউস করতে তোমার খরচ পড়তেছে 50 টাকা, তুমি মার্কেটে সেল করতে পারতেছো 60 টাকা। সো 60 থেকে 50 এর যে ডিফারেন্সটা, এই যে 10 টাকা, এটাকেই বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। অর্থাৎ তুমি একটা প্রোডাক্ট প্রোডাকশনের পেছনে, একটা প্রোডাক্ট প্রডিউস করার পেছনে কাঁচামাল থেকে শুরু করে যাবতীয় ভ্যারিয়েবল কস্ট বেয়ার করার পরে ওইটা তুমি মার্কেটে বিক্রি করে যে অ্যাডিশনাল টাকাটা তোমার হাতে থাকে, এটা কি বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এখন একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইজ কন্ট্রিবিউশন মার্জিন সিমিলার টু প্রফিট? মানে আমি তো বলতে পারি যে আমার প্রোডাকশনে 50 টাকা খরচ হয়েছে, আমি 60 টাকায় সেল করতে পারতেছি, সো আমার 10 টাকা লাভ। নো, কেন না? কারণ কন্ট্রিবিউশন মার্জিন আর প্রফিট এক জিনিস না। আমি এখন ডিফারেন্সটা বলতেছি। তুমি এভাবে খেয়াল করো, তুমি একটা মার্কার প্রডিউস করতে তোমার লাগছে 50 টাকা, সেল করতে পারছো 60 টাকায়, সো মার্কারে তোমার প্রফিট হয়েছে 50 টাকা, এই 10 টাকা। আচ্ছা, আমরা এখানে কত 1000 ইউনিট ব্রেক ইভেনের দেখাইছিলাম। আমি এখন ধরলাম আমি 3000 ইউনিট সেল করতে পারছি মার্কেটে। তাহলে একটা ইউনিটে যদি আমি 10 টাকা করে আর্ন করতে পারি, মানে আমার হাতে থাকে, তাহলে 3000 ইউনিটে আমি আর্ন করতে পারছি, সরি 30,000। অনেকের মনে হতে পারে শেষ, আমার প্রফিট আইসা পড়ছে। কিন্তু কোয়েশ্চেন হলো, তাহলে ও কই যাবে? এখন তুমি একটা প্রোডাক্ট প্রডিউস করে 10 টাকা আর্ন করছো, তুমি নিশ্চিন্তে ঘুমাইতেছো কেন? মাস শেষে তোমাকে ভাড়া দিতে হবে না? মাস শেষে তোমাকে টপ লেভেল যে এমপ্লয়ি আছে তাদেরকে স্যালারি দিতে হবে না? এটা তো ফিক্সড। প্রোডাকশন হোক বা না হোক, এই টাকাটা তো তোমাকে বেয়ার করতে হবে। সো তোমাকে ফিক্সড কস্ট কনসিডার করতে হবে। সো এই যে আমার টাকাটা আসলো, এটা হলো আমার কন্ট্রিবিউশন মার্জিন। এখন কন্ট্রিবিউশন মার্জিন থেকে যদি আমি ফিক্সড কস্টের টাকাটা ডিডাক্ট করতে পারি, লেটস সে আমার ফিক্সড কস্ট ছিল এই মাসে 20,000, আমি যদি ডিডাক্ট করতে পারি, তাহলে যে অ্যামাউন্টটা আসতেছে এইটাকে আমরা বলবো হইলো প্রফিট। তাহলে দেখো তো, ফর্মুলাটা খুব ইজি। সেল থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করলে যেটা থাকে সেটাকে বলা হয় কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্টটাকে মাইনাস করলে আমরা পেয়ে যাই হইল প্রফিট। সো যদি তোমাকে কোয়েশ্চেনে বলে কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করো, তাহলে মাথায় রাখবা বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয়টা শুধু মাইনাস করবা, অর্থাৎ সেল থেকে ভ্যারিয়েবল কস্টটা মাইনাস করবা, নাথিং এলস। যদি বলে যে প্রফিট মানে হলো লাভ নির্ণয় করো, মানে নিট লাভ বা আয়ের পরিমাণ, আয় না, মানে নিট লাভ কত হয়েছে এটা নির্ধারণ করো বা মুনাফার পরিমাণ নির্ণয় করো, তাহলে বিক্রয় থেকে ভ্যারিয়েবল কস্ট মাইনাস করে যেটা থাকে সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে কষ্ট করে ফিক্সড কস্টটা মাইনাস করে দিবা, তুমি তোমার প্রফিটটা পেয়ে যাবা। সো এখান থেকে আমরা একটা কনক্লুশনে পৌঁছাতে পারতেছি, সেটা হলো কন্ট্রিবিউশন মার্জিন মানেই কিন্তু প্রফিট না। এরকম হতে পারে, অনেক অর্গানাইজেশনের ক্ষেত্রে এরকম হয়, তার কন্ট্রিবিউশন মার্জিন পজিটিভ থাকে, পরবর্তীতে তার প্রফিট না হয়ে লস হয়। কিভাবে? তার ফিক্সড কস্ট বেড়ে হয়ে গেছে 40,000, সো তার প্রফিট না হয়ে এখানে তার লস হয়ে গেছে 10,000। তো মাথায় রাখবা, কন্ট্রিবিউশন মার্জিন পজিটিভ মানে যে আমি প্রফিটে থাকতে পারবো তা না। কন্ট্রিবিউশন মার্জিন পজিটিভ হওয়ার পরেও আমার ফিক্সড কস্ট যদি খুব বেশি হয়, তাহলে আমার লস বেয়ার করতে হবে। ওকে, আমরা এতটুকু শিখলাম। তাহলে আমরা বেসিক ফর্মুলাগুলো শিখে ফেললাম এখানে, যে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটে এবং টাকায়, তারপর হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখন আমরা আরেকটা জিনিস শিখব, সেটা হলো সেফটি মার্জিন। আচ্ছা, এটা আমার একটু বাংলা লিখতে হবে, কারণ সেফটি মার্জিনের বাংলা হলো নিরাপত্তা প্রান্ত। ওয়েল, এটা কি? এটা ব্যাপারটা হলো অনেকটা, তুমি এভাবে চিন্তা করো, জেনারেশন বাই জেনারেশন। অর্থাৎ এরকম কিন্তু হয়নি যে ফার্স্টে তুমি হইছো, তারপরে তোমার ঘরে তোমার দাদা হয়েছে, তোমার দাদার ঘরে তোমার বাবা হয়েছে, তোমার বাবার ঘরে আবার তোমার দাদার দাদা হয়েছে। এটা তো না, একটা ক্রোনোলজিক্যাল অর্ডার ফলো করা হয়, অর্থাৎ একটা হায়ারার্কি। তোমার দাদার ঘরে হয়েছেন তোমার বাবা,
তার ঘরে হয়েছে তুমি, তোমার ঘরে হবে তোমার বেবি, এইভাবে আসতেছে। সো আমরা ফার্স্টে কি করলাম, ফার্স্টে ব্রেক ইভেন পয়েন্টটা ক্যালকুলেট করলাম যে আসলে কত ইউনিট আমাকে বিক্রি করতে হবে, হাউ মেনি ইউনিটস I have to sell in order to be in zero profit zone. জিরো প্রফিট জোন মানে আমি কতটুকু ইউনিট বিক্রি করলে আমি আসলে আয় ব্যয় সমান করে ফেলতে পারবো। তারপরে আমরা কি শিখলাম, আমরা শিখলাম কন্ট্রিবিউশন মার্জিন, যেখানে আমি বিক্রয় থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিয়ে দেখতেছি যে প্রতি ইউনিট বিক্রি করে আমি কত টাকা হাতে রাখতে পারতেছি। দেন ওভারঅল থেকে আমি ফিক্সড কস্টটাকে মাইনাস করে পেলাম হলো আমার প্রফিট। এখন আমি জেনে গেলাম আমার অর্গানাইজেশন প্রফিটে চলে আসছে। তারপরের ধাপ, অর্থাৎ এতক্ষণ আমি দাদা বাবাতে ছিলাম, এখন তোমার এখানে আসলাম। সেফটি মার্জিনটা কি? সেফটি মার্জিনটা হলো ব্রেক ইভেন বের করে ফেলছি, এখন আমি দেখব যে আসলে আমি সেফ জোনে আছি কিনা। এটা খুবই সহজ। যদি আমি বাংলায় বলি, সূত্রটা হলো প্রকৃত বিক্রয় মাইনাস ব্রেক ইভেন বিক্রয়। অর্থাৎ এটা অনেকটা লাভ ক্ষতির মতোই। আমার যদি অর্গানাইজেশনে লাভ হয় তাহলে আমি মোটামুটি শিওর, মোটামুটি না, আমি শিওর থাকবো যে আমি সেফটি জোনে আছি। আর যদি আমার লস হয় তাহলে আমি শিওর থাকবো যে আমি সেফটি জোনে নাই, আমি সেফটি জোনের বাহিরে চলে আসছি। কিভাবে? দেখো, আমরা আগে ক্যালকুলেট করছিলাম আমাদের ব্রেক ইভেন পয়েন্ট কত, 1000। এই বছর আমি বিক্রি করতে পারছি 1500। সো আমি 500 ইউনিট বেশি বিক্রি করতে পারছি, তার মানে আমি নিরাপদে আছি। আবার এবছর আমি বিক্রি করছি 700, সো আমি আছি -300-এ। তার মানে হলো আমার ব্রেক ইভেনে পৌঁছাইতে এখনো আরো 300 ইউনিটস দরকার। আরো 300 ইউনিটস বিক্রি করার পরে আমি ব্রেক ইভেনে পৌঁছায় যাব, তারপরে অ্যাডিশনাল বিক্রি করলে আমার প্রফিট হবে। ওকে, তাহলে আমরা ব্রেক ইভেন পয়েন্ট, ইউনিট টাকায় বের করা শিখে গেলাম, কন্ট্রিবিউশন মার্জিন শিখলাম, মুনাফার ফর্মুলা শিখলাম, এখন নিরাপত্তা প্রান্ত শিখলাম। লাস্ট আমরা দুইটা জিনিস শিখব, একটা হলো কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, আরেকটা হলো নিরাপত্তা প্রান্ত অনুপাত। দেখো, অনুপাতটা বের করাটা খুবই সহজ। খুবই সহজ কেন? তুমি এভাবে জাস্ট মনে রাখবা, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত মানে তুমি যে অনুপাতটা বের করবা সেটা উপরে থাকবে, আবার তুমি নিরাপত্তা প্রান্ত বের করতে গেলে নিরাপত্তা প্রান্ত উপরে থাকবে, আর তোমার নিচে হবে হলো বিক্রয়। সো তুমি এভাবে মনে রাখবা, তুমি যে অনুপাতটা বের করবা সেটা থাকবে উপরে, বিক্রয় থাকবে নিচে, এবং এটাকে তুমি 100 দিয়ে গুণ দিলে তোমার আনসারটা পার্সেন্টেজে চলে আসবে। সো এই হলো আমাদের ওভারঅল ব্রেক ইভেনের কনসেপ্ট। এরপরও যদি তোমাদের আরো কোনো কোয়েরি থাকে, নেক্সট ক্লাসগুলোতে এগুলা নিয়ে ডিসকাস করা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।